ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 141 History of China 1842-1978 এই আলোচনায় ইউনিট 9 টপিক The New Cultural Movement After 1911 এবং ইউনিট নাম্বার 10 Foreign Investment and Rise of New Class আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক, কনফুসীয়বাদ ও চীনা সমাজ ব্যবস্থা। পাশাপাশি আলোচনার বিষয় থাকবে 1911 বিপ্লব এবং চীনের নতুন ধরনের এক সাংস্কৃতিক সংগ্রাম। এর পাশাপাশি আমরা আলোচনা করব চৌঠা মে আন্দোলন পর্ব, চীনা বুর্জোয়াদের উত্থান এবং ইউএন শিকায়ের সময়কালে বুর্জোয়াদের কর্মক্রম। আমি প্রথমে এই পার্ট 2 এর উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাঠ এককগুলির মাধ্যমে বিশেষ করে পাঠ একক 9 এবং 10, নবম এবং দশম পাঠ একক মাধ্যমে একাধারে যেমন কনফুসীয় মতবাদ এবং চীনা সমাজের সাথে তার একটা একাত্মবোধ এ বিষয়ে পাঠক সমাজকে সচেতন করতেছে। পাশাপাশি 1911 বিপ্লবের মধ্য দিয়ে চীনের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে যে নতুন সংস্কৃতি সংযুক্ত হলো সে সম্পর্কে পাঠক সমাজকে পূর্ণ সচেতন করতে চায়। এর পাশাপাশি চৌঠা মে আন্দোলনের পরিণত স্বরূপ চীনে যে জাতীয়তাবোধের বিকাশ হলো, যার অন্তিম পরিণতি আমরা লক্ষ্য করি 1949-এর গণপ্রজাতন্ত্রী সমাজতান্ত্রিক চীন বিপ্লবের সফলতার মধ্যে। সেই বিষয়ের উপর আলোকপাত করতে চাই। পাশাপাশি চীনে বিদেশি পুঁজি আগমন এবং চীনা বুর্জোয়াদের উত্থান এবং 1911 বিপ্লবের মধ্য দিয়ে ইউএন শিকায়ের সময়কালে যে বুর্জোয়া কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা জন্ম নিল, সেই বিষয় সম্পর্কে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে পূর্ণ সচেতন করার উদ্দেশ্যকে সামনে রেখে এই আলোচনার সম্ভারকে বা ইউনিট দুটিকে সামনে এনেছে। আমার প্রথম আলোচনার যে দিক থাকবে তা হচ্ছে কনফুসীয়বাদ ও চীনা সমাজ। এ প্রসঙ্গে আমি বলতে চাই, প্রাচীন চীন দেশের ইতিহাসে যে মতাদর্শ বা দার্শনিক চিন্তা চেতনা সবচেয়ে বেশি প্রভাবিত
হয়েছিল তা হচ্ছে কনফুসীয় মতাদর্শ। খ্রিস্টীয় পূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয়ার্ধে চীনের ক্ষয়িষ্ণু দাস সমাজ ব্যবস্থা সময়কাল থেকে শুরু করে সামন্ত সমাজ এর সমগ্র কালপর্ব এমন চীনে বৈদেশিক আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে কনফুসীয় মতাদর্শ তার প্রভাব এর দ্বারা চীনা জনগণকে আকৃষ্ট করে রেখেছিল এবং চীনা সভ্যতাকে ধরে রেখেছিল এবং তাকে স্থায়িত্ব দিয়েছিল। এ প্রসঙ্গে বলা যায় কনফুসীয় মতবাদ দাস সমাজ ব্যবস্থা, সামন্ত সমাজ ব্যবস্থা বা সামন্ত প্রভুদের সেবা করেছিল। পৃথিবীর অন্য কোন দেশে কোন মতাদর্শ এত দীর্ঘদিন যাবৎ সময় পর্ব জুড়ে বা দীর্ঘকাল ধরে গোটা দেশের সমাজ জীবনকে এতটা প্রভাবিত করতে পারেনি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, স্কলার অফিসিয়াল, স্কলার জেন্টি, স্কলার, এই সমস্ত শব্দগুলোর সাথে আমরা বিশেষ করে সভ্য সমাজ প্রতিনিয়ত পরিচিত। চীনা স্কলার বা চীনা পণ্ডিতেরা তাদের জীবনের বেশিরভাগ সময় কনফুসীয় সাহিত্য অধ্যয়ন এবং পুনরুদ্ধায়ন করে কাটিয়েছে। তাছাড়া তারা বারবার এইসব ধ্রুপদী সাহিত্যের ভাষ্য ও টিকা লিখেছেন। বিশ্বের সর্বোত্তম সংস্কৃতি হিসেবে তাদের ঐতিহ্যের প্রতি তাদের একটা গর্ব ছিল, তা আমি ইতিপূর্বে আমার পূর্ববর্তী আলোচনাগুলিতে আমি বারংবার উল্লেখ করেছি। চীনাদের একটা নিজস্ব ঐতিহ্য তারা সংরক্ষণ করে এসেছিল। এদের মধ্যে কারো কারো সেই অর্থ ও সময় ছিল যার ফলে তারা বছরের পর বছর সময়কাল ধরে কনফুসীয় চর্চা বা কনফুসীয় বাদ নিয়ে চর্চা করে দিন কাটিয়েছে এবং যতক্ষণ না তারা তাদের পড়াশোনার মাধ্যমে এক উচ্চ সরকারি পদস্থ কর্মচারী পদে উত্তীর্ণ হয়েছেন ততক্ষণ তারা এই অধ্যয়ন চালিয়ে গেছে। আমরা খুব সহজে বলতে পারি এই সমস্ত রাজকর্মচারীরা তাদের প্রশাসনিক পদাধিকার বলে বিপুল সম্পদ এবং ক্ষমতার অধিকারী হয়েছেন। কাজে কনফুসীয় মতবাদ চীনা সমাজ ব্যবস্থার কাছে ঠিক কতটা ছিল তা আমরা সহজেই অনুভব করতে পারি এবং অনেক ক্ষেত্রে এই সমস্ত কর্মচারীরা তারা শাসকদের উপদেষ্টা পদে কাজকর্ম করেছে আর এইভাবে হয়ে উঠেছেন তারা রাজনৈতিক উপদেষ্টা। তারা জমির মালিক হতেন, আমলাতন্ত্রকে টিকিয়ে রাখতেন এবং জনসাধারণকে শাসন ও
নিপীড়নও করতেন। স্কলার জেন্ট্রি অফিসিয়াল হিসেবে তারা পরিচিত। এরা এক রাজত্ব থেকে অন্য রাজত্বের শাসকের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতেন। এইভাবে 24টি শতাব্দী ধরে কনফুসীয় মতবাদ চীন ও তার সংস্কৃতির ঐক্য ও ধারাবাহিকতার তাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রশ্ন হলো, কি করে কনফুসীয় মতবাদ এতটা ক্ষমতা ও স্থায়িত্ব লাভ করতে পারল? এর উত্তর দিতে গেলে কনফুসীয় যুগের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। বলা হয় চৌ রাজত্ব, যেটা সময়কাল 1123 থেকে 256, এবং সেই পর্বে চীনের লু রাজ্যের শানটুং প্রদেশের চ্যাংপি কাউন্টি সৌ শহরে 551 খ্রিস্টীয় পূর্বাব্দে কনফুসিয়াস জন্মগ্রহণ করেন। এই লু রাজ্যটি চৌ সভ্যতার সঙ্গীত এবং আচার অনুষ্ঠানের ঐতিহ্যকে সংরক্ষণ বা লালন পালন করার ক্ষেত্রে ঐতিহ্য বহন করে। যাই হোক, এই রাজত্বের প্রভাবশালী রাজনৈতিক কাঠামো ছিল জায়গির প্রথা বা ফিফডম, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সমস্ত সরকারি পদগুলি দখল করত অভিজাতরা। চৌধুরীর হাতে পরাজিত হওয়ার পর শান শাসনাধীন জনগণ এক বিরাট অংশ তাদের দাসত্ব বা নতুন শাসকের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল। প্রাচীন নথিপত্র থেকে এও জানা যায় যে রাজা উ 99টি রাজ্যকে আক্রমণ করেছিলেন এবং বন্দী করেছিলেন বহু মানুষ, এবং তাদেরকে সম্ভবত দাসে পরিণত করেছিলেন। আর দাস হওয়ার আর একটা উৎস ছিল সাজাপ্রাপ্ত ব্যক্তিরা। এইভাবে রাজা ও অভিজাতদের হাত ধরে চীনে দাস সমাজ তৈরি হয়েছিল, এবং উৎপাদনের বেশিরভাগ ক্ষেত্র এই দাসদের দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও গুটি কয়েক মানুষের হাতে সমস্ত নিয়ন্ত্রণ এসে দাঁড়িয়েছে। ক্রমে দাস সমাজ সামন্ত সমাজে পরিণত হয়। আর এই দাস সমাজ এবং সামন্ত সমাজ দুইয়ের ক্ষেত্রে কনফুসীয় মতাদর্শ বা মতবাদ সেবা করে এসেছে। একটি অভিজাত পরিবারে যার জন্ম এবং প্রতিপালন সেই কনফুসিয়াসও ওই দাস মালিকানা সমাজে চরিত্রকে কখনো প্রশ্নের সামনে দাঁড় করেননি, বরং সম্পূর্ণভাবে সমর্থন করেছেন। সেই সঙ্গে মানুষের চরিত্র এবং বহির্জগতের বিভিন্ন দিকে নানা তত্ত্বকে সূত্রায়িত করেছেন। তিনি সমাজকে বিকশিত করেছেন। বসন্ত ও শরৎকালীন যুগে শেষের দিকে দাস মালিক শ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়েছিল। 722 থেকে 481 এই সময় পর্ব বলা হয়। যাই হোক, একটা বিরাট সমাজ
কে ধরে রাখা ক্ষেত্রে কনফুসীয় মতাদর্শ কাজ করেছিল। চীনা মার্ক্সবাদী ঐতিহাসিকরা এটা দাবি করেন যে চীনের সমাজ জীবন যখন কনফুসিয়াস তার নিজের জীবদ্দশায় পতনোন্মুখ চীনা দাস সমাজ লক্ষ্য করেছিলেন, তখন তিনি দাস শাসকদের সহায়তা করে গেছেন। জোসেফ নেইডাম কনফুসিয়াসের জীবনের কোন কোন দিকের উপর আলোকপাত করেছেন, যেখান থেকে আমরা এই বিষয়গুলি স্পষ্টতই অনুভব করতে পারি। প্রথমত, সির ডিউকের সঙ্গে সাক্ষাতের সময় এক রাজপুত্রকে পিরিয় নাচিয়েদের আক্রমণের হাত থেকে তিনি বাঁচিয়েছিলেন। এরকমই আর একটা ঘটনা, লু প্রদেশের কিছু দুর্গের প্রতিরক্ষা কাঠামো তিনি ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন তিনটি অভিজাত পরিবারের ক্ষমতা হ্রাস করার জন্য। এই তিনটি পরিবার জাপানের মতো এক ধরনের শোভনতন্ত্র করে তুলতে। কনফুসিয়াস কোনো একটি বৌদ্ধিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেও তার মতবাদ সম্বন্ধীয় একটি মাত্র বই বাদে আর কোন বই তিনি লিখে যাননি। এই বইটির নাম লু রাজ্যের ইতিহাস, আনালস অফ দি স্টেট অফ লু। তার বিভিন্ন কথাবার্তা লিপিবদ্ধ করা আছে এই লুন উঠে। অ্যানালেক্স বা বচন সংগ্রহ। তার অন্য বইটির নাম ছিল ট্রকচিন অফ মেইন, দ্য গোল্ডেন মেইন। আসলে গীতিকাব্য, বসন্ত শরতের ইতিবৃত্ত, আচার অনুষ্ঠান গ্রন্থ, সঙ্গীত শাস্ত্র গ্রন্থ ইত্যাদি বিষয়ে তিনি পারদর্শী, তার নজির সৃষ্টি করেছিলেন এবং এই বইগুলি তিনি সম্পাদন করেছিলেন। কনফুসিয়াসের নিজস্ব বক্তব্য কিরকম ছিল তা বোঝার জন্য আমরা তার বাচন সমগ্র বা অ্যানালেক্স থেকে কয়েকটি উদ্ধৃতি এক্ষেত্রে উল্লেখ করতে পারি। তিনি একটা জায়গায় বলছেন, যে ভদ্র মহোদয়ের গাম্ভীর্য নেই তাকে কেউ শ্রদ্ধা করে না। তার অধ্যয়নের পদ্ধতি উদ্দীপনার অভাব থাকে। ভালোভাবে মনোনিবেশ করো, তারপরে একবার যে কথা বলবে তার যেন নড়চড় না। সমমর্যাদার মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, ভুল শুধরে নিতে দ্বিধা করো না। তিনি বলছেন, পৌরুষ না থাকলে মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে না। এইরকমই তার বেশ কিছু উক্তি থেকে আমরা চীনের জীবন দর্শন অনুভব করতে পারি। এবং কনফুসিয়াস যে চীনা সমাজ ব্যবস্থা ঐতিহ্যকে লালন করে এসেছিলেন, সেখানে পিতৃতন্ত্র, দাস সমাজ বা দাস মালিকদের আধিপত্য এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাকে মান্যতা দেয় এবং নারীকে সর্বক্ষেত্রে বেঁধে রাখার এক প্রবণতা কনফুসীয় ছত্রে ছত্রে রক্ষিত হয়। তিনি বংশ পরম্পরায় সরকারি ব্যবস্থাপনার বিরোধিতা করেছিলেন। তিনি যোগ্যতাকে মান্যতা দিয়েছিলেন।
এবং যোগ্য হওয়ার জন্য নির্দিষ্ট অধ্যয়ন চর্চাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। চীনের শিক্ষা ব্যবস্থা এবং সরকারি চাকরির পরীক্ষা বিরাট অংশে কনফুসীয়বাদ বা কনফুসীয় শিক্ষা কে মান্যতা দেওয়া হয়েছিল এবং কনফুসীয় মতবাদ বা কনফুসীয় শিক্ষা এতটাই জটিল অধ্যয়ন ছিল যে অনেক ছাত্র বছরের পর বছর অধ্যয়ন করার পরও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না এই ভয়ে অনেকে পরীক্ষা দেয়। যাই হোক, আমি যেটা বলতে চাই তা হচ্ছে কনফুসীয় মতাদর্শ চীনা সমাজ কাঠামোকে একটা জায়গায় বেঁধে রেখেছে, যেটা চীনের ঐতিহ্য বলে দাবি করা হয়। এবং চীনা শাসকরা যুগের পর যুগ কনফুসীয় চিন্তাধারার দ্বারা চালিত হয়েছিল। শাসক পরিবর্তন হয়েছিল, কিন্তু কনফুসীয় চিন্তাধারা নয়। কনফুসিয়াসের পরিষ্কার বক্তব্য ছিল পণ্ডিতেরা রাজকর্মচারী হওয়ার জন্য পড়াশোনা করবেন। সেই উদ্দেশ্যে তিনি কয়েকজন ছাত্র বহু জায়গায় পরিভ্রমণ করেছেন, এক সামন্ত রাজ্য থেকে আর এক সামন্ত রাজ্যে, যাতে যেসব রাজ্যের যুবরাজরা তাদের কথা শোনে। এখন প্রশ্ন হল, কনফুসীয় মতাদর্শ কি বিরোধিতার সম্মুখীন হয়নি? হ্যাঁ, করেছে। তাওবাদ এবং 100 স্কুল অফ থট, বুদ্ধিজম, এগুলি চিন্তা চেতনার মধ্য দিয়ে বারংবার কনফুসীয় মতবাদ একটা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। কিন্তু তবু যুগের পর যুগ চীনা সমাজ ব্যবস্থাকে একটা বিশেষ মর্যাদায় ধরে রাখার ক্ষেত্রে কনফুসীয় মতাদর্শ কাজ করেছে। এর পরবর্তীতে আমি যে বিষয়ের উপর আলোকপাত করব তা হচ্ছে 1911 বিপ্লব এবং নতুন সংস্কৃতি উদ্ভব। এই আলোচনায় আমি বলতে চাই, উনিশশো 11 সালের বিপ্লবের সূত্রপাত সেপ্টেম্বর মাসে সিচুয়ান অঞ্চলে এক অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং সামিয়াচ্ছেন এক প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক চিন্তা চেতনার দ্বারা বিপ্লব গঠন করতে বা চীনা সংস্কৃতি তৈরি করতে উদ্যোগী হয়েছিল। কিন্তু 1911 বিপ্লব, সিনহাই বা 1911 এই বিপ্লব চীনা সাম্রাজ্যবাদী অনুপ্রবেশ, যা 1840 থেকে 42 আফিম যুদ্ধের পরে একাধিক অসম চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল এবং সামন্ত মাঞ্চু শাসনের বিরুদ্ধে ছোট বড় মাপের বহু সংখ্যক
বিদ্রোহ, গুপ্ত সমিতি, বিদেশে বসবাসকারী চীনা নাগরিক, বিপ্লবী বুদ্ধিজীবী, শ্রমজীবী মানুষ, বুর্জোয়া শ্রেণীর একাংশকে একত্রিত করে যে বিপ্লব আনা হয়েছিল, তার মধ্যে একটা বুর্জোয়া সংস্কৃতির জন্ম নিয়েছে। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব মাঞ্চু শাসনের অবসান ঘটাবে, প্রজাতান্ত্রিক সরকারও প্রতিষ্ঠিত করবে। তবে প্রগতিশীল চরিত্র থাকা সত্ত্বেও এই বিপ্লবের কিছু বড় মাপের সীমাবদ্ধতা সামনে এনে দাঁড়াবে। তুংমেং হই যে রাজনৈতিক পার্টি, তাদের কর্মসূচিতে চীনের অভ্যন্তরে যে সাম্রাজ্যবাদী অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না, বরং তাদের আদায় করার সুযোগ সুবিধাগুলি মেনে নেওয়া হয়েছিল। এই বিপ্লব সম্রাটকে উচ্ছেদ করলেও রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটাতে পারেনি। তাই মাঞ্চু শাসনের অবসান ঘটেনি সে অর্থে। সমাজের চরিত্রের কোনো পরিবর্তন সাধিত হয়নি, বরং ইউএন শিকায় একনায়কত্বের চরিত্র অপরিবর্তিত থাকে এবং 1911 বিপ্লব একটা নতুন সংস্কৃতি জন্ম দেয়। স্বৈরাচারী একনায়কত্বের, একাধিপত্যের এক দীর্ঘস্থায়ী আসন তৈরি করে। 1911 বিপ্লব ছিল একটা অসমাপ্ত চরিত্রের এবং তার ব্যর্থতায় কার্যত পর্যবসিত হয়েছিল। পরবর্তীকালে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি সান ইয়াতসেনের 3 জননীতি বিপ্লবী মর্মবস্তুকে এগিয়ে নিয়ে যায় এবং 1949 সালে সকল বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব, যা নয়া গণতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত, তার নেতৃত্ব দেয়। 1911 এই বিপ্লব যে নতুন সংস্কৃতির জন্ম দেয় চীন দেশে, তা হচ্ছে সমর শাসনের পথ। ইউয়ান শিকায়ের নেতৃত্বে চীনের সমরবাদের উদ্ভব ঘটে, যে সমরবাদ চীনের জাতীয়তাবাদকে কার্যত বা জাতীয়তাবাদের আদর্শকে একেবারে পদদলিত করে সেই বিদেশি চিন্তা চেতনাকেই আঁকড়ে ধরে এবং চীনের ঐতিহ্যগত দিককে নষ্ট করে। পাঠক সমাজ উপলব্ধি করার চেষ্টা করে। কাজে সান ইয়াতসেন যে চিন্তা চেতনাকে সামনে এনে এই বিপ্লব সংগঠিত করার উদ্যোগ দিয়েছিলেন, তা সফল হয়। তার জন্য চীনাবাসীকে আরো অনেক সময়
ধৈর্য ধরতে হয়েছিল। এ বিষয়ে আপনারা স্টাডি মেটেরিয়ালস আরো ডিটেলস আলোচনা উপলব্ধি করে। সময়ের স্বল্পতা আমাকে অনেক বিষয় সম্পর্কে একটা সীমিত ধারণা দিতে বাধ্য করে। আসলে কনফুসীয়বাদ, চীনা সমাজ, 1911 বিপ্লব এবং নতুন সংস্কৃতির চীনের রাজনীতিতে আত্মপ্রকাশ, এই সব বিষয়গুলো একে অপরের সাথে একটা সংযুক্ত চিন্তা চেতনা কাজ করে। যদি আমরা চৌঠা মে আন্দোলনের পরিণতির দিকে এবার তাকাই, তাহলেও আমরা দেখতে পাবো 1911 বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সংস্কৃতি চীন দেশে বিকাশ ঘটেছিল, শিল্পায়নের যে নতুন চেহারা আমরা উপলব্ধি করলাম, তাতে করে সমাজের উপর একটা নতুন ধরনের সাম্রাজ্যবাদী প্রবণতা তৈরি হল। যার বিরুদ্ধে চীনা ছাত্র সমাজ গর্জে উঠেছিল 1919-এর চৌঠা মে। আমি ইতিপূর্বে চৌঠা মে আন্দোলনে পটভূমি কারণ প্রসঙ্গে উল্লেখ করেছি আমার পূর্ববর্তী আলোচনা। পাঠক সমাজ আমার পূর্ববর্তী আলোচনা যদি শ্রবণ করে থাকেন তাহলে সে বিষয়ে অবগত আছেন। চৌঠা মে আন্দোলন এর মধ্য দিয়ে 1911 বিপ্লবের যে নতুন সংস্কৃতি চীনা সমাজের জন্য আমদানি হয়েছিল, তা এক প্রতিরোধের মুখে ফেলে দেয়। বলা যায় তার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ ছিল 1919-এর চৌঠা মে আন্দোলন। চৌঠা মে আন্দোলন কর্মকাণ্ডের ব্যাপকতা ও গভীরতার দিক থেকে চীনের ইতিহাস এক নজিরবিহীন ঘটনা আমরা বলতেই। এবং এই ছাত্ররাই প্রথম চীনের বুদ্ধিজীবীরা হাত ধরে উপলব্ধি করলেন যে সনাতনী চীনা সভ্যতার সামগ্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তা এই মুহূর্তে দাঁড়িয়ে চীনা সমাজের পক্ষে খুবই প্রয়োজন। পাশ্চাত্য সভ্যতার সঙ্গে যোগাযোগের আগে চীনা সভ্যতা ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব বাদ দিলে কখনোই বিদেশি সভ্যতার সাথে বা তারা সেভাবে প্রভাবিত হয়নি। আফিম যুদ্ধ পাশ্চাত্য সভ্যতার শক্তিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তখন থেকে চীনা বুদ্ধিজীবীরা এই সত্য উপলব্ধি করতে সক্ষম হয়, চীনকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
এটা ছিল চীনের প্রতিক্রিয়ার প্রথম পর্যায়, যা 1894-95 আমরা চীন জাপান যুদ্ধে জাপানের কাছে চীনের পরাজয় দেখতে পেলাম। এরপর থেকে দ্বিতীয় পর্যায়ের আরম্ভ হলো, যখন বুদ্ধিজীবীরা বুঝতে শুরু করলেন চীনকে আত্মনির্ভরশীল হতে হবে। শুধু পাশ্চাত্যের বিজ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করে থেমে থাকলে চলবে না, সেই শিক্ষার আদলে চীনের ভেতরেও নতুন আইন, নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে এবং সেই সব উদ্দেশ্যকে সামনে রেখে চৌঠা মে আন্দোলনের যুগ এবং নয়া বুদ্ধিজীবীরা বললেন যে চীনের দর্শন ও সামাজিক তত্ত্বগুলিকে পাশ্চাত্যের আদলে ভালোভাবে পুনর্বিন্যাস করতে হবে। এটা কোনো আংশিক পরিবর্তন নয়, এটা পুরনো ঐতিহ্যে সম্পূর্ণ মূলোৎপাটন এবং তার স্থলে নতুন সংস্কৃতি গড়ে তোলা। আসলে আন্দোলনের সাফল্য, চৌঠা মে আন্দোলন শুরু হওয়ার পর থেকে বহু সংখ্যক বই ও পত্র পত্রিকা প্রকাশিত হতে থাকে, যার দ্বারা জনগণ পূর্ণ মাত্রায় সচেতনতা এবং চীনা সংস্কৃতি ঐতিহ্যকে যে ধাক্কাগুলো বুদ্ধিজীবী মহল থেকে দেওয়া হয়েছিল, সেই বিষয় সম্পর্কে, সেই যুক্তিবোধ সম্পর্কে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম। পাঠক সমাজ এটা মনে রাখবে, বিভিন্ন ধরনের পুরনো চিন্তা ও কাঠামো এই পর্বে সমালোচিত হতে শুরু হয় এবং নতুন চিন্তা ভাবনা এবং নতুন কাঠামোগত উন্নয়ন এর ভাবনা সামনে আনা এবং সবচেয়ে বেশি করে মতাদর্শগত পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। টাইপিং বিদ্রোহের মধ্য দিয়ে, বক্সার বিদ্রোহের মধ্য দিয়ে বিদ্রোহীরা বারংবার কনফুসীয় মতবাদ এবং মতাদর্শকে আক্রমণ করলেও চীনা সমাজে তা রয়ে গেছিল। নবযুব পত্রিকা ইপাইসা এর লেখা, তার মতে চীনা চিন্তা জগতে একচেটিয়া যে নিয়ন্ত্রণ দাবি করার মতো কোনো অধিকার কনফুসীয় মতাদর্শে থাকতে পারে না। বরং কনফুসীয় মতাদর্শে যে পিতৃতান্ত্রিকতার পৃষ্ঠপোষকতা, তার স্বৈরাচার এর ভিত্তি ছিল। নব্য বুদ্ধিজীবীরা একই সঙ্গে পুনর্জন্মবাদের তত্ত্ব, ভূতপ্রেতের অস্তিত্বে বিশ্বাস, ভাগ্য গণনা প্রভৃতি ধ্যান ধারণাকেও সমালোচনা করেছেন। অর্থাৎ মতাদর্শগত ক্ষেত্রে এই পরিবর্তনের সাথে সাথে কথ্য ভাষার ব্যবহার, ফরাসি বিপ্লবের চিন্তা চেতনা, সামাজিক ক্ষেত্রে নানা মৌলিক পরিবর্তন, সাবেকি পরিবারের ব্যবস্থার ক্রমশ ক্ষয় পেতে থাকা দিক, বহু নারীর করুণ পরিণতির চিহ্ন স্বরূপ নিজেদের অপছন্দকে মেনে নেওয়া এবং জীবন বিসর্জন দেওয়ার মতো ঘটনাগুলো সামনে আনে।
এবং এই পর্বে চীনা নারীদের দুরবস্থার কথা মাও সেতুং বেশ কিছু প্রবন্ধে লিখতে শুরু করে, যাতে চীনা সমাজ উদ্দীপিত হয়। সেই সমস্ত রচনায় তিনি সামন্ত সমাজকে এর জন্য দায়ী করেছিলেন। তাদের এই অসহনীয় অবস্থা পরিবর্তনের জন্য মৌলিক সামাজিক পরিবর্তন সংগঠিত করার প্রয়োজনীয়তা আছে বলে তিনি উপলব্ধি করেন। নারীদের সন্তান প্রতিপালন, গৃহস্থলী সামলানোর দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য সমবায় ব্যবস্থা, নার্সারি স্থাপন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির কথাও তিনি উল্লেখ করেন। সনাতনী শৃঙ্খলের বন্ধন থেকে বা বন্ধন ভেঙে মেয়েদের বেরিয়ে আসতে তিনি আহ্বান জানান। বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং সামাজিক ক্রিয়াকলাপের দ্বারা তারা অংশগ্রহণ করুক, এটা তিনি চাইবেন। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রেও যেমন মনোগত জগতে বিপ্লব আনা হয়েছিল, পারিবারিক ক্ষেত্রেও একটা বিপ্লবে আমরা চৌঠা মে আন্দোলনের মধ্য দিয়ে লক্ষ্য করি। চীনের অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তন আসে, সেই সঙ্গে ভূস্বামীদের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, কৃষক শ্রেণীর অসন্তোষ বৃদ্ধি পায়, শহুরে মানুষের রাজনৈতিক ক্রিয়াকলাপ বাড়ে, শ্রমিক শ্রেণীর আন্দোলন ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। বলা যায় চীনের ইতিহাসে চৌঠা মে আন্দোলন রাজনৈতিক প্রক্রিয়াকেও প্রভাবিত করতে থাকে। জাতি রাষ্ট্রের আদলে তা চীনকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। সামন্ত সমাজ, গণতন্ত্র, জাতীয় মুক্তি ও স্বাধীনতার ধারণা ক্রমশ বুদ্ধিজীবীদের চিন্তায় গুরুত্ব পেতে থাকে। আর যুদ্ধবাসদের আধিপত্য, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ প্রভৃতি রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু হয়। আর এই পরিপ্রেক্ষিতেই 1921 সালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়, যাকে ইতিহাসবিদ লুসিয়েন বিয়াংকো মতে 1949-এ নয়া গণতান্ত্রিক বিপ্লবের পথ সুগম করে এই চৌঠা মে আন্দোলন বলে অভিহিত করেছে। আমার পরবর্তী আলোচনা ক্ষেত্রে চীনে বিদেশি পুঁজি। চীন দেশে বিদেশি পুঁজি ঠিক তখন থেকে আত্মপ্রকাশ করে। এই আলোচনা ইতিপূর্বে আমি আমার পূর্ববর্তী আলোচনাগুলোতে উল্লেখ করেছি। তবে আমি বলতে চাই, চীন দেশে বিদেশি পুঁজির আগমন মূলত 1840-এর আফিম যুদ্ধের পরবর্তী সময় পর্ব থেকে
বিশেষ করে 1842-এর নামকিং চুক্তি মধ্য দিয়ে প্রথম বিদেশি পুঁজি আগমন ঘটতে শুরু করে। একটা সময় ছিল চীনে মাত্র ক্যান্টন বন্দরকে বিদেশিদের জন্য ব্যবসা বাণিজ্যে একমাত্র বন্দর হিসেবে রাখা হয়েছে এবং সেখানেও পোহাং বণিক সম্প্রদায়ের মাধ্যমে যা পরিচালিত করত। কিন্তু নানকিং সন্ধির মধ্য দিয়ে অনেকগুলো বন্দরকে চীনের বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অ্যাময়, ফুচাও, সাংহাই, নিংপো। ফলে স্বাভাবিকভাবে চীনে বিদেশিদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পাতে থাকে এবং বিদেশি পুঁজি রমরমা লক্ষ্য করা যায়। বিভিন্ন তথ্য প্রমাণ অন্তত সেই দিকই নিশ্চিত করে। বিশেষ করে 1820 থেকে 35 সাল এই সময় পর্বে নেপোলিয়নের পতনের পর ব্রিটেন ও অন্যান্য পশ্চিমী শক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষত প্রাচ্য বাণিজ্যে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে এবং 1840 পরবর্তী পর্বে বিদেশি পুঁজি ধাপে ধাপে এক একটা জয়ের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে যুক্ত করে। একটা পরিসংখ্যান থেকে পাওয়া যায় জার্ডিন ম্যাথিসন অ্যান্ড কোম্পানি, যা ভারতবর্ষ থেকে চীনে আফিম রপ্তানি বাণিজ্যের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম করে। এই কোম্পানি পার্সি, গুজরাটি, মারোয়াড়ি প্রভৃতি বণিকদের দালাল হিসেবে ব্যবহার করে আফিম চীন দেশে রপ্তানি করে এবং এই বণিকদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিলেন জামশেদজি নোসেরওয়ানজি টাটা, ঘনশ্যাম দাস বিড়লা, রেডিমানি কাওয়াসজি, জেহাঙ্গীর, হরতুতরাই, চামরিয়া প্রভৃতি ব্যক্তি। যেসব মার্কিন কোম্পানি আফিমের চোরাকারবারি করত তাদের মধ্যে পার্কিন্স অ্যান্ড কোম্পানি, রাসেল অ্যান্ড কোম্পানি এটা উল্লেখযোগ্য ছিল। কাজে আফিম যুদ্ধ পরবর্তী পর্ব থেকে চীনে বিদেশি পুঁজির একটা ব্যাপক আনাগোনা আমরা লক্ষ্য করি এবং বিদেশি পুঁজির ক্রমাগত চীন দেশে বা চীনা বাজারে আধিপত্য করার পাশাপাশি চীনা বুর্জোয়াদেরও চীন দেশে উত্থান হচ্ছে। এই বুর্জোয়াদের চিন্তা চেতনার দ্বারা ইউয়ান শিকায়ের রাজনৈতিক কর্মকাণ্ড
অনেকাংশে প্রভাবিত হয়েছিল। সচেতন থাকবে। ইউয়ান শিকায় চীন দেশে একটা সান ইয়াতসেনের গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে বুর্জোয়া তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার সাথে সাথে ইউয়ান শিকায়ের একনায়কতন্ত্র চীনে জাঁকিয়ে বসেছে। বলা হয় চীনা বুর্জোয়াদের উত্থান বিদেশি মিশনারি, ধর্মপ্রচারক শ্রেণী বা চীনা সম্ভ্রান্ত শ্রেণী বা জেন্ট্রি সম্প্রদায় মতো চীনের বণিক সম্প্রদায়ের সঙ্গে বিদেশিদের কোন প্রকার বিরোধ ছিল না। চীনা বণিক সম্প্রদায় ও বিদেশি উদ্যোগপতিদের সম্পর্ক ছিল পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠা এক সম্পর্ক। কম্প্রাডোর বা মুৎসুদ্দি শ্রেণী বিদেশি ফার্মের নেতৃত্বে বাণিজ্যের চীনের দিকটি নিয়ন্ত্রণ করত এবং পূর্ব পশ্চিমী সংস্কৃতি, ভাষাগত ও প্রাতিষ্ঠানিক ব্যবধান দূর করেছিল। এই কম্প্রাডোর বা মুৎসুদ্দি দালাল ব্যবসায় চীনে বিদেশি বাণিজ্যকে আগ্রাসনে সম্পূর্ণভাবে সহায়তা করেছিল। অনেকেই আবার এদের মধ্যে অন্যতম ছিলেন ক্যান্টনের টং কিং সি। তিনি ইংরেজি ভাষায় মিশনারি শিক্ষা লাভ করেছিলেন এবং হংকং সরকারের অধিক অনুবাদক বা দোভাষী হিসেবে নিযুক্ত ছিল। অর্থাৎ চীনা বুর্জোয়াদের উত্থানের প্রাথমিক পর্বে কিন্তু তারা বিদেশি পুঁজিপতিদের দোভাষী হিসেবে কাজ করেছিল এবং সেখান থেকে অর্থ উপার্জন করেছিলেন এবং সেই অর্থকে পরবর্তী পর্বে তারা ব্যবসায়িক কাজকর্মে বিনিয়োগ করেছে। আর এদের সাথে যোগ রেখেছিলেন ইউয়ান শিকায়। ইউয়ান শিকায় রাজনীতির নিয়ন্ত্রণকে পরিণত হয়েছে। এই সময় চীনের নানান ধরনের বিশৃঙ্খলা পরিবেশ রচিত হয়েছে। এবং তার নেতৃত্বে 1911-12 সাল থেকে চীনের বিভিন্ন প্রদেশগুলো সামরিকীকরণের দিকে ঝুঁকে গিয়েছে। বুর্জোয়া শ্রেণী স্বার্থকে রক্ষা করা এবং বুর্জোয়ার সমর্থনে নিজের একনায়কতন্ত্রকে চালিয়ে যাওয়া
সমরপাতকে মান্যতা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো ইউএন শিকায়ের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। বলা হয় চীনের রাজনৈতিক ইতিহাসে মানচু শাসকদের আধিপত্যের অবসান হলেও ইয়ান শিকায়ের হাত ধরে সেই একনায়কতান্ত্রিক প্রবণতা থেকেই কাজে ইউএন শিকায় চিন্তাধারা ও কর্মপন্থার মধ্যে যে সমন্বয়কতন্ত্রের বীজ লুকিয়েছিল তা বলতে কোনো দ্বিধা নেই, এবং তিনি যে নতুন বুর্জোয়া শ্রেণীর সমর্থন এবং বুর্জোয়া শ্রেণী হয়ে কাজ করেছিলেন সেটাও বলতে কোনো দ্বিধা নেই। ফলে 1911 বিপ্লব একটা অসমাপ্ত বিপ্লব থেকে গিয়েছে। এবং আরো বলতে হয় ইউএন শিকায়ের এই সার্বিক কাজকর্ম সান ইয়াতসেন ভীষণ হতাশা ছিলেন। তার কাছে 1911 বিপ্লব ও প্রজাতন্ত্র চীনে কাঙ্ক্ষিত শান্তি ও শৃঙ্খলা অধরাই থেকে গেছে। এইভাবে আমরা চীনের ইতিহাসে যে পরিবর্তন বা একটা নতুন দিক 1911 পরবর্তী পর্বে বা এক নতুন ধরনের সংস্কৃতি, যে সংস্কৃতি সাধারণ মানুষের কথা বলে না, যে সংস্কৃতি সাধারণ মানুষের কল্যাণের চিন্তা করে না, তা প্রতিষ্ঠিত হয়। কোথায় যেন চীন সমরবাদের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে এমন একটা পরিবেশ পেতে মাও সেতুং এর মতো নেতৃত্বকে নতুন করে ভাবতে হয়েছে, এবং কমিউনিস্ট বিপ্লবের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চীনা সমাজে যে তকমা দীর্ঘকাল ধরে চীনের তা পরিবর্তনের আহ্বান এসেছিল। পরিবর্তনের আহ্বান অবশ্য অনেক আগে থেকেই এসেছিল, আমি বারংবার উল্লেখ করছি। তাইপিং বিদ্রোহ, বক্সার আন্দোলন, আত্মশক্তি আন্দোলন, এই সবটাই প্রাচীন সমাজ ব্যবস্থার বা ঐতিহ্যবাহী চীনা সমাজের
যে একটা পরিবর্তন প্রয়োজন, তার একটা বার্তা প্রদান করছেন, তা জনসম্মুখে এনে জনগণকে আর সংগঠিত হতে সাহায্য করে এবং মাও সেতুংকে ঐতিহাসিক লং মার্চ এর মতো কর্মপন্থা গ্রহণে উদ্দীপ্ত করে। এরপরেই শুরু হয় বিপ্লবী আন্দোলনের আর এক সংস্কৃতির সংগ্রাম। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।